ঈদ মোবারক সবাইকে। আবারও ঈদের শুভেচ্ছা। আমরা আবারও হাজির হয়ে গেছি ঈদের এই বিশেষ আয়োজন নিয়ে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সবার চেনামুখ, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক, দীর্ঘদিনের সংগঠক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, বাংলাদেশে আর্চারির প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশকে আসলে বড় সম্মান এনে দিয়েছেন তিনি সাংগঠনিক দক্ষতা দিয়ে সংগঠক হিসেবে। আপনাকেও ঈদ মোবারক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, কেমন আছেন? ভালো আছি, ঈদ মোবারক। প্রথমেই জানতে চাই যে আসলে আপনি সবসময় নতুনত্বের পেছনে ছোটেন। বাংলাদেশের খোখো খেলার ক্ষেত্রেও আপনি পথিকৃতদের একজন, আর্চারির ক্ষেত্রেও তাই। জনপ্রিয় খেলায় না ছুটে কেন আসলে এই আর্চারি, খোখো মানে নতুন খেলাগুলোর দিকে ছুটলেন? মানে সেটার কোনো কারণ কি আছে? অবশ্যই কারণ থাকে, কারণ আমার উদ্দেশ্য যেটা হলো অবক্ষবান সমাজকে, যুব সমাজকে ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসা। এখন যে সবসময় যে ক্রিকেট খেলতে হবে, ফুটবল খেলতে হবে, হকি খেলতে হবে, এটা না। এমন কিছু আকর্ষণীয় জিনিস আমার তাদের মাঝে তুলে ধরতে হবে যাতে হয়তো আকর্ষিত হয় এবং নতুনের দিকে ঝুঁকে পড়ে। আজকে দেখেন যে আর্চারি বেশি দিন কিন্তু বয়স হয়নি। জি, হ্যাঁ, আজকে মোটামুটি একটা দাঁড়াতে আপনাদের মুখে যখন প্রশংসা শুনি তখন আরও বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খেলা আরও নতুনত্ব নিয়ে আসার জন্য হয়তো সামনে আরও কিছু নতুন নতুন গেম, খেলা, স্পোর্টস আমি নিয়ে আসবো, যেটা নাকি আমাদের যুব সমাজকে, কিশোর সমাজকে, কিশদের আকর্ষিত করবে। আচ্ছা, আরও নতুন খেলা অপেক্ষা করবো, আমরা সে বিষয়ে কথা বলবো। যদি একটু আর্চারির কথা বলি, যে আর্চারিটা আসলে যখন আনলেন, মানে প্রথম কোত্থেকে উদ্বুদ্ধ হলেন কিংবা কিভাবে উদ্বুদ্ধ হলেন? এটা বিশাল এক ইতিহাস, এটা বলতে গেলে আপনার এই সংক্ষেপের অনুষ্ঠানটা হবে না। আমি যেটা বলি, আজকে খুব আনন্দের দিন, ঈদের দিন অবশ্যই আমি সুখবরগুলোই দিব এবং আনন্দদায়ক খবরগুলোই দিব, যেটা দেশবাসী, বাচ্চাদের, নতুনদের আকর্ষিত করবে। যেমন আমি বলি, আমি গিয়েছিলাম 2000 সালে সিডনি অলিম্পিকে। তো তখন আমার ছেলে ছিল সাথে, ওইখানে আরেক বাবার সাথে দেখা হলো, সে তার সন্তানকে নিয়ে আসছে। সে আমাকে বলল যে আমি এসে, তুমি তোমার সন্তানকে নিয়ে আসছো, আমি আমার সন্তানকে নিয়ে আসছি। আমার বাবাও আমাকে নিয়ে আসছিল মেলবোর্ন অলিম্পিকে। আচ্ছা, একটা হিস্ট্রি বলতে বলে আমি বললাম, দেখো তোমার মতো সৌভাগ্যবান আমি না, তোমার আমার ছেলে যতটুকু সৌভাগ্যবান। সে খুব হাসতেছে। ইন দি মেন টাইম আমাদের মাঝে হঠাৎ করে বিশাল দেহ এক ভদ্রলোক এসে হাজির হয়ে গেল। আমরা পাইচারি করতেছি, কথা বলতেছি। আমার এখানে ছিল খোখো ফেডারেশন লোগো সম্বলিত একটা ব্লেজার পকেট। দেখে বলে যে হোয়াট ইজ দিস? আমি বললাম, দিস ইজ এ স্পোর্টস ডিসিপ্লিন নেম খোখো অ্যান্ড বডি ফিটনেস গেম। হাসতে হাসতে সে আমার ধরে বলে, বাংলায় বলি, চমৎকার বডি তোমার। মানে আমি তার ওটা ছিলাম তো, যে এত সুন্দর বডি, যে ফিটনেসটা তুমি সুন্দরই ধরে রেখেছো। আচ্ছা ঠিক আছে, তুমি এটা দিয়ে ফিটনেসটা তো ধরে রেখেছো অনেক সুন্দর, বিশাল বেলি টেলি সব কইল বলা টলার পরে সে একটা কার্ড দিয়ে বলে, তুমি যদি সময় পাও এই কার্ডটা দেখো এবং এটা নিয়ে একটু চর্চা করো। আমি কিন্তু রেখে আর্চারি, এর আগে আর্চারি বুঝি না, আমি তীরন্দাজটা বুঝতাম, কারণ আমি ইন্ডিয়াতে সল্টলেকে অনেক খেলা দেখেছি। খোখো যখন আমি সেক্রেটারি ছিলাম, আসা যাওয়া ছিল, তখন দেখেছি। তারা বলতো খেল, তারা এটা খেলা বাংলাদেশে নিয়ে যায়, অতটা আকর্ষিত মনে হয়নি, কারণ কাঠের ধনুক দিয়ে খেলতেছে, ইয়ে দেখতেছে। তখন আমি যখন নাকি আমি জিম অ্যাস্টন, যে তৎকালীন প্রেসিডেন্ট, হ্যাঁ, উনি আমাকে যেভাবে উদ্বুদ্ধ করলেন, হঠাৎ করে 2002 সালের 20 মে, তারিখটাও মনে রেখেছেন? হ্যাঁ, আমাকে একটা ইমেল আসলো। আমি আর মনে নাই যে এই লোকটা যে জিম অ্যাস্টন, আমি বলি এই লোকটা কে? তো অনেক মেমোরি, তারপর হঠাৎ খুঁজে পেলাম যে এটা তো আর্চারি। আমি তাকে সাথে, সে আমাকে একটা মেসেজ দিল, আমি আসছি বাংলাদেশে, আচ্ছা, ট্রানজিটে থাকবো 3 ঘন্টা, তুমি আমাকে সময় দিয়ে এয়ারপোর্টে চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, তখন আর্চারি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি আর কি। আমরা তো অ্যাকচুয়ালি 2000 সাল থেকে এটার কার্যক্রম শুরু করেছি। আমাদের মজুমদার সাহেব নামে আমার সহকর্মী ছিলেন আমাদের কোম্পানিতে। ওনাকে বলে কী করা যায়? স্যার আসবে, দেখা তো করতে হবে। না দেখা করলে এয়ারপোর্টে, আমাদের দেশে এয়ারপোর্ট ট্রানজিটে ওনার সাথে দেখা করা সম্ভব না। বেটার একটা চিঠি দেই যে আপনি আমাদের মিনিমাম একদিনের আতিথ্য গ্রহণ করেন। আচ্ছা, এটা যখন দিলাম, সে সাথে সাথে দিন আর রাতে যতটুকু ব্যবধানের মধ্যে সে সল্টলেক সিটি
ইউএসএ থেকে উনি রিপ্লাই দিলেন, দেখো আমি তোমার আতিথ্য গ্রহণ করতে পারি, কিন্তু আমার যে হাইট, তোমার দেশে কোনো হোটেলে খাট পাবো না। সে যোগ করে বলল, আমি দেখো তোমার জন্য খাটের অর্ডার দিয়ে দিচ্ছি, তুমি শুধু বলো কবে আসবা। তখন আমার সময়টা দিল যে 29শে মে অথবা 30শে মে আমি আসবো, ইয়ে করো। আমি সাথে সাথে আমাদের তদানীত স্পোর্টস মিনিস্টার পটল ভাইয়ের কাছে দৌড়াই গেলাম। হ্যাঁ, যে পটল ভাই একটা সুখবর আছে, কি আমি যে আর্চারির কথা বলছিলাম না, ওইটা আবার কি, আবার কোন নতুন কারখানা নিয়ে আসছে আমার কাছে। আমি না, এটা না। আর উনি ওনার প্রেসিডেন্ট, যে এই আর্চারি ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট সাহেব আসবেন, কোন দেশে? আমেরিকা। আমি তো বসে আছি, তুমি তাড়াতাড়ি বলো। আমি দৌড়ে গিয়ে বললাম, 30 তারিখ তো আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী, ওনাকে 29 তারিখে আনো, 30 তারিখে আমার অনেক প্রোগ্রাম থাকবে। তখন আমি ঠিক আছে, তাহলে যেদিনে আসবে সেদিন আমাদের সময় দেন, 29 তারিখ হলে আমি সময় দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তা আমি ঠিক আছে। তারপর উনি আসলেন, ওনাকে ডাইরেক্ট আমরা মিনিস্ট্রিতে নিয়ে গেলাম, এয়ারপোর্ট থেকে রিসিভ করে। পরে শুনলাম উনি বাংলাদেশে আগেই আসছেন। উনি ওনার ইয়েতে চিটাং ইপিজেডে ওনার আমাদের যে অ্যারোটা তৈরি করে অ্যাস্টন কোম্পানির, এবং প্লেনের রাডার, তারপরে সিপ, বর্ষি, এগুলো তৈরি করে এখানে। যে আমরা এই অলিম্পিকের অ্যারো তো বাংলাদেশ থেকে তৈরি হয়েছে, আমরা এটাও শুনেছি। হ্যাঁ, জি, তো ওনার কোম্পানি থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, তো উনি আমার বললেন, দেখো আমি তো দেশে অনেক আগে থেকে আসা যাওয়ার মধ্যে আছি, তো বাংলাদেশে আর্চারি নাই জানতাম আমি, তাই তোমাকে আমি ওই সিডনি অলিম্পিকে আমার কার্ডটাতে তুমি কতটুকু আগাইছো। তখন পটল ভাই বলল যে তুমি কি করছো? আমি বলছি, একটা আয়োজন রাখছি উইমেন্স কমপ্লেক্সে। হ্যাঁ, আচ্ছা, তখন ওই যে শামসুন্নাহার আহসানুল্লাহ ছিলেন না, উনি ছিলেন প্রেসিডেন্ট, ওনাকে টেলিফোন করলো যে ম্যাডাম চপল আসতেছে, আপনি আপনি কি জানেন? আমিও থেকে যাব, নো প্রবলেম। উনি একটু এভাবে কথা বলতেন না। জি, তো বিকালবেলা 3টার সময় ডেমনস্ট্রেশন প্রোগ্রাম। জিম স্টোন তো ঢুকে অ্যাস্টনিস্ট হয়ে গেলেন, যে আরে তুমি সবই তো হাতে তৈরি করা, কি তোমার কাছে কোনো কিছু নাই? আমি যে ইট ইজ দ্য ফার্স্ট, তোমার মাধ্যমে আর্চারি ঢুকবে বাংলাদেশে। সাঁওতাল দেওয়া এনেছিলাম, আর একটা হাতে আমি আমার বাসায় আমার ওয়াইফ মিলে আর 2-1 মিলে একটা কাটা কম্পাস দিয়ে ওই ফেসটা আছে এটা বানিয়ে এনেছিলাম, এটা হাতে রং করছিলাম। আমার স্পষ্ট মনে, এখনো আমার ওয়াইফ বলবে সে যে রঙগুলো করেছিল, আমি ডাইমেনশন দেওয়ার পরে সে বিভিন্ন কালার দিয়ে জি, করে দিয়েছিল ডুপ্লেক্স বোর্ডের মধ্যে। এটা লাগে আর ককশিটের মধ্যে লাগাইছিলাম। এখন সাঁওতালদের 20 জন সাঁওতাল নিয়ে আসলাম মহিলা কমপ্লেক্সে, তারা রং বেরঙের ড্রেস পরাই দিলাম, কিন্তু কেউ টার্গেটে মারে না, মারে কি নিচে। তখন আমাকে জিমেশ্বর বললেন যে চপল, তোমার সব উদ্যোগ, তোমার এত ভালো লাগছে আমার, যে তোমার আকাঙ্ক্ষা দেখে, তোমার উৎসাহ দেখে, কিন্তু এইভাবে তো হবে না। আমি কিভাবে স্যার? বলে যে মাই ডিয়ার সান, আমি তোমাকে একটা উপদেশ দিয়ে যে এই শুরু করো কিডস লেভেল থেকে, ফ্রম দ্য বটম। তুমি কোথায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তুমি দেখবা উইদিন এ 10 ইয়ার্স তুমি ইন্টারন্যাশনাল পদকের মুখোমুখি হবা। এবং ওনার এই কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, এবং আমি স্কুল প্রোগ্রামিং দিয়ে শুরু করেছি। এবং আমরা কিন্তু 2005-এ আমরা 2003-এ প্রথম গেলাম, 160 স্কোর ছিল, 160ও হয়নি। 2005-এ মোটামুটি আমরা 27টা দলের মধ্যে 11তম স্থান অর্জন করছি। 2006-তে আমরা সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়েছি, সিলভার মেডেল, এবং সাউথ এশিয়ান গেমসে আমরা মেডেল পেয়েছি। 2007-এ এসে আমরা মেডেল পেয়েছি। 2008-এ 9-এ আমাদের স্বর্ণযুগ, ইমদাদুল্লাহ মিলন ফার্স্ট অলিম্পিক ইয়ুথ অলিম্পিকে কোয়ালিফাই করলে স্বর্ণপদক পেয়ে। এই আমাদের কিন্তু টার্ন, ওই যে 10 বছরের মধ্যে কিন্তু চলে আসছি। আমরা 10 সালে সিঙ্গাপুরে ফার্স্ট ইয়ুথ অলিম্পিকে খেললাম, মিলন ট্রিমেন্ডাস রেজাল্ট করলো। কি রেজাল্ট করলো? সে সেমিফাইনালে উঠলো, ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেললো, 1 পয়েন্টে হেরে 4র্থ স্থান হলো। এটা কিন্তু 4র্থ স্থান পেয়েছিল। এখন এটা রেকর্ড আছে কোনো অলিম্পিক ইভেন্টে, বাংলাদেশের সেরা পারফরমেন্স। জি, এরপর 12 সালে সে অলিম্পিক খেলতে গেলে, ওইখানে কিন্তু সেকেন্ড রাউন্ডে উঠেছিল সে।
লন্ডন অলিম্পিকে। লন্ডনে অলিম্পিক, কিন্তু অভিজ্ঞতার কাছে হেরে গিয়েছিল। বাতাস এবং সব কিছু মিলে একটু ইনজুরিও ছিল। 16 সালে আমরা রিও অলিম্পিকে খেললাম। 17 সালে আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপ করলাম, আমাদের রেজাল্ট ভালো ছিল। এরপর থেকে আমরা সিটি গ্রুপের স্পন্সরশিপ পেলাম। এটা একটা টার্নিং পয়েন্ট Turning বাংলাদেশের point, খেলাধুলায়, এত বড় স্পন্সরশিপ এবং এরকম ব্র্যান্ডিং। জি, জার্মানি কোচ পেলাম। মার্টিন ফ্রেডরিক। হ্যাঁ, আমাদেরকে সিটি গ্রুপ চ্যালেঞ্জ দিল কি, যে 24 সালে অলিম্পিক খেলতে হবে কোয়ালিফাই করে। আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা 20 সালে কোয়ালিফাই করলাম টোকিও অলিম্পিকের জন্য। টোকিও অলিম্পিকে খেললাম। সেকেন্ড রাউন্ডে খেলা উত্তেজনাপূর্ণ খেলা ছিল। আমরা পদকের হাতছানি দেয়নি। এরপর 24-ও কিন্তু ধারাবাহিকতা রক্ষা করেছি। রোমান সানারা চলে গেল, তারপরে কিন্তু সাগর ইসলাম এবং ঝুমা তারা কিন্তু অলিম্পিক খেলে। আমরা নতুন 7 মাস ট্রেনিং দিয়ে আমরা কিন্তু প্যারা অলিম্পিকে কোয়ালিফাই করেছি 1 নম্বরে দুবাই ফাজা কাপে। জি, সাগর ইসলাম কোয়ালিফাই হলো ওয়ার্ল্ড কাপে থেকে, আন্টালিয়া থেকে। কাজী আমাদের ধারাবাহিকতা দেখছেন তো, জি। ছেলেমেয়েরা যে কীভাবে আকর্ষিত হচ্ছে এবং তার ব্রেন খাটিয়ে যে খেলছে। ইনশাআল্লাহ আমরা 28 এবং 32 আমরা ওইভাবে খেলবো। 28 আমরা কোয়ালিফাই করবো ইনশাআল্লাহ। 32 ইনশাআল্লাহ আমরা একটা পদকের হাতছানি দেবো ইনশাআল্লাহ। 35 অলিম্পিকে। ওই টার্গেট নিয়ে মাঠে নামছি। আচ্ছা, এর জন্য কি দরকার? যে অনেক কিছুই দরকার, আমি ওই অনেক জায়গায় কিছু আসবো। দরকার। তার আগে একটু জাস্ট জানতে চাই যে আপনি 2000 সালে যে খেলাটা শুরু করলেন, 2025-এ এসে, এখন 26 চলে যদিও, 25-এ এসে আপনি ওই খেলাটার এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হলেন। মানে এটা কি আপনার কাছে অবাক লাগে, নাকি আসলে আপনি এরকম লক্ষ্য নিয়ে তখন শুরু করেছিলেন? দেখেন, আসলে প্রথম যাত্রাটা ছিল লক্ষ্যহীন যাত্রাই ছিল আমাদের। গন্তব্য কোথায় এটা আমি জানি না। কারো থেকেই আমি প্রথম, পটল ভাই ছাড়া, জি, ফজলুর রহমান পটল, আমাদের প্রিয় পটল ভাই, উনি আমার খুব স্নেহ করতেন। উনি ছাড়া কেউ আমাকে মোরাল সাপোর্টও দেয়নি। আর আমার বড় ভাই দিয়েছিলেন ফ্যামিলি থেকে, আমার ওয়াইফ দিয়েছিলেন, আচ্ছা, আমার মা তখন ছিল, তারা কিন্তু উৎসাহ দিতেন। কিন্তু আর কোথা থেকে হ্যাচারি ছাড়া আর কোনো গালিগালাজ খাইনি আমি। অনেক তিরস্কৃত হয়েছি আমি। আপনারা যারা যেহেতু মিডিয়ার লোক, আপনারা মিডিয়া সাপোর্টটা সবসময় পেয়েছি, এটা আমার স্বীকার করতেই হবে। কারণ মিডিয়া ছাড়া কোনো জিনিসের ডেভেলপমেন্ট হয় না। উৎসাহ দিয়েছে, কাজ করেছি, উৎসাহ দিয়েছে, কাজ করেছি। তারপরে মানে আমি বলছি যে এই যে এশিয়া অঞ্চলের প্রধান হলেন, মানে এটা কি কতদিন পরের থেকে স্বপ্ন দেখেছিলেন আসলে? আসলে স্বপ্ন আমি কখনোই দেখিনি। বাস্তবতার নিরিখেতে আমি স্বপ্নটা কম দেখি। আচ্ছা, কারণ আমি যে জিনিসটা বাস্তবে রূপ দিতে না পারবো, ওই স্বপ্ন আমি দেখি না। আমি দেখি কিভাবে আমি সাকসেস হতে পারবো। আমার মূল মন্ত্র হলো যে ডেডিকেশনটা ফুললি থাকতে হবে, সাপোর্টটা ফুললি থাকতে হবে। আমার পরিবারের সাপোর্ট যেহেতু আমি পেয়েছি, আমি কোনো দিকে তাকাইনি। সরকারি সাপোর্ট আমি পেয়েছি, পাইনি এটা বলো। যেমন পটল ভাই বিগিনিং আমাকে যেভাবে নিজে থেকে, আমি যখন খোখো করতাম তখন সাপোর্ট দিয়েছে, আমি আর্চে যখন শুরু করছি তখন সাপোর্ট দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি চেয়েছি 20,000, দিয়েছে 2 লাখ, এরকম হিস্ট্রিও আছে। আচ্ছা, হ্যাঁ, যে আমি চেয়েছি মানে পটল ভাই আমার তো কয়, দেখো তো নামটা কত শুধু, চপল আর পটল। আমি কিন্তু একটা তরকারি, একটা শক্তি। হাসতো, বলে যে আমি চাইছি এমপ্লয়িজে 20,000 টাকা দিলে চলবে, কি কিছু মাটি ফালাবো। উনি আমার তৎকালীন প্রেসিডেন্টকে বলে, ভাই আপনার সেক্রেটারি টাকাও চাইতে জানে না। উনি যে 2 লাখ টাকা লিখে দিচ্ছে আমি কিন্তু জানি না। গো টু এনএসসি সচিব, তুমি যাও, চেক পেয়ে যাবা। গেছি পরে, চপল ভাই 2 লাখ টাকা দিচ্ছে, কেমনে লইলেন? আমি কিসের 2 লাখ? আমি চাইছি 20,000। আপনার লেখা তো 20,000। পটল ভাই এই কাজটা করছে, বলছে যে আমি এটাকে চাইতে জানি। তো কাজে এগুলোই এইভাবে আমি হয়েছি। এবং আস্তে আস্তে যখন এশিয়াতে আমি যখন পারফরমেন্স, বাংলাদেশ প্রথম ঢুকে যেভাবে রেজাল্টগুলো করতেছিল, সমসাময়িক দেশগুলো করতে পারছিল না, যার ফলে আমি দৃষ্টি আকর্ষণ করে এগুলো আমার উপর। ইন্টারন্যাশনাল ফেডারেশন বলেন আর এশিয়া ফেডারেশন বলেন, আমাকে হুন্দাই কোম্পানির চেয়ারম্যান, যিনি আমার আপনার ইমিডিয়েট প্রতিদ্বন্দ্বী ইমিডিয়েট পাস আগে ছিলেন। হ্যাঁ, ওনার বাবা পিক করছিল আমাকে। আচ্ছা, আমি প্রথম 2005 সালে এশিয়ান আর্চারি ফেডারেশন ইলেকশনে আমি ছিলাম ইলেকশন কমিশনার, উনি আমাকে বানিয়েছিলেন। এই কিন্তু আমার উত্থান। এরপরে ওই 2005 সালে সাউথ এশিয়ান ফেডারেশন সেক্রেটারি জেনারেল হলাম। হলো শুরু করলাম সাউথ এশিয়ান টুর্নামেন্ট,
বাংলাদেশ থেকে। কিন্তু বাংলাদেশে আসার পরে আমার সাবকন্টিনেন্টের আর্চারিটা মানে সূর্যোদয় হয়েছে আর কি, এমনভাবে সূর্যোদয় হয়েছে যেটা নাকি এখন পর্যন্ত ফ্লাওয়ারিশ হচ্ছে, এটার আলো বাড়তেছে আচ্ছা, এই আর কি। আর প্রেসিডেন্ট হওয়ার মূল মন্ত্র হলো এটা কোনো কিছু না। আমি যখন 9 সালে জোর করে আমাকে করলো কি তুমি নমিনেশন সাইন করে বললো, আমি বোর্ড মেম্বার করলো, হায়েস্ট ভোট পেলাম ইলেকশনে। 13 সালে আমি যখন ভাইস প্রেসিডেন্ট নমিনেশন দিতে গেলে একটা গ্রুপ আমাকে বললো না এখন সময় হয়নি, এখন সময় হয়নি, তুই উইথড্র করো। আমি যার ফেভারে আমি উইথড্র করবো উনি তো আমাকে বলতে হবে। তো এমন জায়গাতে বলাইলো উনি, আমি বলছি ঠিক আছে, আপনার পর্যন্ত যেহেতু আইসা গেছে আমি এখানে বললাম না, আমি ছেড়ে দিলাম। কিন্তু আমি যেদিন ইলেকশন ওদিন ছাড়বো, দিয়ে ক্যান্ডিডেটকে বললাম যে তুমি এত ছড়াইলে না পারতো, তুমি ডাইরেক্ট আমাকে বলতো, আমি তোমাকে ছেড়ে দিতাম। তবে মনে রাখবা আমি মেম্বার ইলেকশনই করবো, তো তোমার চেয়ে ভোট বেশি পাবো, পেয়েছিও। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে, স্মৃতিগুলো জানার চেষ্টা করবো, ঈদ নিয়েও আড্ডা হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা ঈদ আড্ডা দিচ্ছি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপলের সঙ্গে, বাংলাদেশে আর্চারির প্রতিষ্ঠাতাদের একজন এবং বাংলাদেশ থেকে যিনি ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি এশিয়ার শীর্ষ পদে আছেন। আমাদের সঙ্গে আজকে আছেন ঈদের এই বিশেষ আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম আপনার সাংগঠনিক দক্ষতা নিয়ে এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়াতে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। 2013 সাল পর্যন্ত আপনি গিয়েছিলেন, মেম্বার ছিলেন, ভাইস প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, তারপরে আসলে কিভাবে মোড়টা ঘুরলো? হ্যাঁ, 13 সালে যখন আমি নমিনেশন সাবমিট করলাম অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, সবাই আমাকে বলল যে দেখো তুমি যদি উইথড্র না করো তাহলে কিন্তু তুমি মেম্বারও হইতে পারবে না। আমাদের নিয়ম হলো প্রথম প্রেসিডেন্ট ইলেকশন হয়, প্রেসিডেন্ট যে হেরে যাবে সে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করবে, ভাইস প্রেসিডেন্ট যে হেরে যাবে সে মেম্বারে আচ্ছা, ইলেকশন করবে। তো ওই ধারাবাহিকতার মধ্যে আমি বললাম যে ঠিক আছে আপনি যদি বলতেছেন, আমি চিন্তা করলাম আমারও তো ওই বয়সটা হয়নি যে এখন ভাইস প্রেসিডেন্ট হবো। তো আমি উইথড্র করে নিলাম, আমি হাইয়েস্ট ভোট পেয়ে 1 নম্বর মেম্বার হইলাম। এরপরে 17-এ আইসা আমি আবার ভাইস প্রেসিডেন্ট নমিনেশন পেপার সাবমিট করলাম। আচ্ছা, সেইখানেও দেখি যে নানান রকম একটা অন্যরকম, আমি একে তো বাংলাদেশি আর একে তো মুসলমান, এটা স্বাভাবিক। তারা আর বাংলাদেশ বলছে এরা কি খেলে না খেলে, কি করে না করে, অনেক ভাবতো এটাই যে হয়ে কী করবে। তা আমি দাঁড়ায় রইলাম। ঠিক ইলেকশনের আগের দিন আমরা সবাই মিলে বসলাম, তারা আমার প্রেশার দিল উইথড্র করে। আমি ঠিক আছে, আমাদের যেহেতু একটা প্রভিশন আছে যে অন দ্য স্পট উইথড্র করা যায়, আমি করব। একটা ঘটনা ঘটে গেল কি, একটা প্যানেল করে আমাকে বাদ দিয়ে ওই সবার হাতে প্যানেলটা দিয়ে দিয়েছে। জি, এটা আমি জানতাম না। ঠিক আমি যাচ্ছি কংগ্রেস হলে, এমন সব মেসেজ আসলো, আমাদের একজন সবার কাকি বললো যে তোমাকে ছাড়া একটা প্যানেল সবাইকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সেও মুসলমান। আমি আলহামদুলিল্লাহ, ডোন্ট ওয়ারি, ফেল করলে কি মেম্বারই তো থাকবো, অসুবিধা তো নাই। জি, তো দেখা গেল কি রেডিসনে 17 সালে কংগ্রেস হচ্ছে, ইলেকশন সবাই আছে, সব স্তব্ধ, তারা ধরে নিচ্ছে। অনেকে যারা আমরা ডায়াসে বসেছিলাম তারা দু একজন যারা এই কর্মটা করেছে তারা তো মুচকে মুচকে হাসতেছে, চবল পারতেছে না। আর আবার একটা হচ্ছে লাল গাছের চাওয়া ছিল যে দেখো আমাদের একটা বদনাম আছে যে আমরা হোম ভেন্যুতে খেলাও জিততে পারি না, কোনো কিছু করতে পারি না। আল্লাহ তুমি এখানে আমার একটা সম্মানজনক পজিশন নিয়ে যাও। আমি হায়েস্ট ভোট পাইলাম। আচ্ছা, 28টা ভোটের মধ্যে আমি 28টা ভোটই পাইলাম। আচ্ছা, আর যিনি কর্মটা করেছিলেন উনি 3 নাম্বার ভাইস প্রেসিডেন্ট হলেন। আল্লাহর তো একটা ইয়া থাকে, তাই না? অবশ্যই। এই কিন্তু আমার নব উদ্যমে যাত্রা শুরু হলো, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়ার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। আচ্ছা, এই কিন্তু আমাকে সবার মাঝে পরিচিত করে দিল যে আমি যদি পপুলার না হইতাম নিশ্চয়ই আমি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হতাম। অবশ্যই না। তারপরে 21, তারপরে 25। 21-এও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, আবার নির্বাচন। 25-এ এসে কি হলো, আমি কিন্তু প্রেসিডেন্ট দাঁড়াবার যে একদম প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে দেখলাম
আমরা এই বর্তমান প্রেসিডেন্ট, আমার আগে যে প্রেসিডেন্ট ছিলেন, জি। ওনাকে আমরা প্রেসিডেন্ট রাখার জন্য একটা বোর্ড সভা ইয়ে করলাম যে উনি এবার দাঁড়াবে। এবারে লাস্ট 3বারের বেশি কেউ দাঁড়াতে পারে না। আচ্ছা। এবার আমরা স্পেশাল কনসিডার করলাম। আসলে এটা যে উনি একটা টেকনিক খাটালেন, এটা আমরা বুঝি না আর কি। টেকনিকটা হলো ওনার মনোনীত একজন দাঁড়া করাবে, যিনি দাঁড়িয়েছিলেন। 1 তারিখ পর্যন্ত কারা দাঁড়াচ্ছে না টোটাল প্রতিদিন চিত্রটা আসতেছে। 1 তারিখ থেকে 10 তারিখে লাস্ট ডেট ছিল, একদম পিনপতন নিস্তব্ধতা, কোনো ইনফরমেশন নাই। আচ্ছা। আমার সন্দেহ জাগলো। একটা জিনিস আমরা যতই সিক্রেসি থাকে না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আমার কাছে চলে আসলো যে মিস্টার প্রেসিডেন্ট ইলেকশন করবে না, অন্য একজন দাঁড়াচ্ছে, ধান আমি টাইপ করে আগের দিন টাইপ করে পাঠিয়ে দিলাম নমিনেশন পেপার। এখন মনে করেন আমি কোনো তেমন ক্যানভাসও করি নাই বা তেমন ইয়া করি নাই, তারা তো করতেছে, কারণ তাদের পাওয়ারটা তাদের হাতে। আমাকে বলা হলো যে চপল, তো আমাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে বসে যাওয়ার জন্য, অনেক রিকোয়েস্ট করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, এইটা করবো এটা করবো, তুমি বসে যাও। আমি তো আমাকে ছাড়া কাউকে আমি ভয় পাই না, একমাত্র ভয় পাই আল্লাহকে। হ্যাঁ, আর যদি আল্লাহ আমাকে জেতায়, আমি যদি এবার না জিতে, আগামী 50 বছর কেউ এই কোরিয়ার থেকে বেঁচে আসতে পারবে না, জয়ী হতে পারবে না। এটা আমি না, আমার অনেকেই বলেছে। মানে কোরিয়ার প্রাধান্যটা থেকে যাবে। হ্যাঁ, কেউ আর পারবে না। এটা আমাকে একজন অ্যারাবিয়ান আমাকে বলেছিলেন যে চপল, তুমি যদি এবার বসে যাও জি। তাহলে আর্চেরি পরাজয় হবে। তোমার যে স্লোগানটা তুমি দিয়েছ, 1 ভিশন 1 এশিয়া, এই জিনিসটা যারা ডেভেলপিং কান্ট্রি আমাদের আর্চেরি, তারা সবাই লুফে নিল। আলটিমেটলি আগের দিন যখন আপনারা গেলেন ইয়াতে ইন্টারকন্টিনেন্টালে, যখন আমি বোর্ড মিটিং প্রিসাইড করলাম, প্রেসিডেন্ট আসলেন না 11th আওয়ারে, তখন সবাই বুঝে গেল যে চপল নেক্সট। আমি ক্যালকুলেশন বললাম যে আমি 27 নয় 29টা ভোট পাবো, বেজোর সংখ্যা, কিন্তু জোর সংখ্যা বলি নাই। কেন ছকটা এমনভাবে ছিল, অনেকের 2টা করে ভোট ছিল, অনেকেরই 1টা ভোট। যার প্রক্সি নিয়ে আসছে ওই ভোটটা যোগ করলে, যদি আমি আমার জায়গায় গেল থাইল্যান্ড যদি আমাকে ভোট দেয় তাহলে পাবো 29, ভোট না দিলে আমি পাবো 27। জি। আল্লাহর রহমতে 27 না 29 ভোট পেলাম আউট অফ 38। আচ্ছা। তখন আমার প্রশ্ন করলো, তুমি তো মুসলিম ভোটে পাশ করে গেছো, আমি স্পোর্টসে কোনো মুসলিম আর নন মুসলিম নাই, তুমি ধরো মুসলিম ভোট কয়টা, 11টা, ভোট পেয়েছে কয়টা, 29টা। হ্যাঁ, তাই এই 11টা ভোট বাদ দাও, কয়টা, 18টা। 18, তাহলে পাশ করে কে, তুমি। আমি তাহলে কথা বলো কেন? আমরা একদমই শেষের দিকে একটু আপনার এই পদ নিয়ে তো আমরা কথা বলবো, ঈদ নিয়ে যেহেতু আড্ডা, ঈদ নিয়ে কথা বলতে চাই একটু, যে আপনি আরামবাগে আপনার বেড়ে ওঠা বড় হওয়া, মানে আরামবাগের মানুষের ঈদের আয়োজনটা তো একটু ভিন্ন রকম থাকে, আমরা সবসময় দেখেছি। মানে আপনার ছোটবেলার ঈদ আর এখনকার ঈদে আসলে কেমন, মানে একদম সংক্ষেপে আমাদের সময়। সবচেয়ে মজার কথা কি, আমি ঈদের কাছে আমার কোনো ডিফারেন্সিয়াল, ছোটবেলায় যা করতো এখনো তাই করি। তাই সারা আগের দিন 4 রাতের পুরো ঢাকা শহর ঘুরি, তাই। ঈদের দিন সবার সাথে মোলাকাত করি। আমরা এবার নতুন উদ্যোগ নিয়েছি যে ঈদগাহ মানে আমরা এন্টারটেনমেন্ট, আমরা ওইখানে ওই হয় জর্দা খাবো নয় পায়েস খাবো। আচ্ছা, মানে যেই নামাজ পড়তে আসবে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা। ওই যে সিন্নির পায়েস তো নজরুল ইসলামের গান আছে না, জি। ওইটার সাথে তাল মিলিয়ে ওটা বাজে, আর আমরা নামাজের পরে সব ওইটা এনজয় করি ঈদগাহ মাঠে, আমাদের বাফে মাঠে যেটা, জি। এটা আরামবাগে সব মিলিতভাবে আমরা সবাই করি। আমাদের ঈদরাই অন্যরকম হয়। এবং স্পোর্টসের দিন আমি যখন যতদিন আমি সেক্রেটারি, এখনও আমি আমার প্লেয়ারদের সাথে নামাজ পড়ে চলে যাই, এবারও যাবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে আপনি আর্চারির অন্তঃপ্রাণ এবং আর্চারি নিয়ে থাকতে চান। এক কথা জানতে চাই যে এই ওয়ার্ল্ড আর্চারি এশিয়াতে, এশিয়ার কি উন্নতি হবে আর বাংলাদেশের কি উন্নতি হবে, আপনার কি লক্ষ্য? মানে একদম এক শেষ প্রশ্ন। এখনো এশিয়ার শীর্ষে আছে এশিয়া, যে মানে ওয়ার্ল্ডের, এবং শুধু একটা দেশ শ্রেষ্ঠত্ব বজায় রাখছে। এখন এশিয়ার অন্তপক্ষে 7 থেকে 8টা দেশ এই শ্রেষ্ঠতার জন্য লড়াই করবে। আচ্ছা। ইভেন বাংলাদেশ শুদ্ধ করবে কিন্তু, কারণ কোরিয়াকে বাংলাদেশও হারাইছে এবার। আচ্ছা, সুতরাং কোরিয়ার একক আধিপত্যের সঙ্গে আপনার অন্য দেশ, ওই যে 1 এশিয়া 1 ভিশন 1 এশিয়া,
আমরা এখন কোনো পার্টিকুলার দেশের জন্য বলবো না, আমি এশিয়ার ডেভেলপমেন্টের জন্য বলবো। বাংলাদেশে একটা বিশাল আকৃতির এক্সেলেন্স সেন্টার আমি করার চিন্তা ভাবনা আছে। অলরেডি আমি মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছি, মন্ত্রী মহোদয়ের সাথে বসবো। আমাকে যদি জায়গা কিনে দেয় আমরা ইনফ্রাস্ট্রাকচার করব আচ্ছা, এশিয়া থেকে, এবং এইটা হবে এশিয়ার হাব। এটা একটা বড় সুখবর দিয়ে গেলেন আমাদের জন্য। ধন্যবাদ। ঈদের সময় সুখবর আমরা পেলাম। থ্যাংক ইউ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। আমাদের সময় আজকের মতো এখানেই শেষ। ঈদের আয়োজন চলছে, চলবে। ঈদের উপভোগ করুন সবাই, আনন্দ। ঈদ মোবারক সবাইকে। আরও একবার বিদায় নিচ্ছি এখানে।